শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই। গেছিলাম হাওড়া জেলার আমতাতে। গেছিলাম আমার সই ঋতুপর্ণা বিশ্বাস এবং দাদা শুভেন্দু ভান্ডারীর কাছে। ওদের অনেক কঠিন লড়াইয়ে গড়ে তোলা আমতা গুরুকুল পরিচয়ে আমাদের সঙ্গে সারাটা দিন থাকুন, তাহলে বুঝবেন কেমন কাটলো ওদের সঙ্গে। থাকবে ওদের কথা, ওদের গল্প। এই সংলাপ এখন রয়েছে আমতা পরিচয়ের গুরুকুল। আর এই গুরুকুলের যে প্রধান দুজন কাণ্ডারি রয়েছেন, ঋতুপর্ণা বিশ্বাস এবং শুভেন্দু ভান্ডারী, আজকে তাদের কাছে আমরা এসেছি। তো আজকে তাদের মুখে আমরা এই গুরুকুলের গল্প শুনবো, আর একটা বড় ব্যাপার জানবো যে থিয়েটারের যে অল্টারনেটিভ ফর্ম এখন শোনা যাচ্ছে কথাটা, সেই কথাটাতে মানে তোমরা এত কেন জোর দিয়ে কাজ করছো, অল্টারনেটিভ ফর্মে কেন কাজ করার কথা ভাবলে, বা এইভাবে কেন কাজ করছো থিয়েটার নিয়ে, সেইটা আজকে একটুখানি শুনবো বিস্তারিতভাবে। বলতে গেলে হ্যাঁ বলবে। আমি আমার প্রথম একটু বলি যে আমি যেহেতু আমি গ্রামের এখানকার ছেলে, তো আমি রবীন্দ্রভারতীতে পড়তে গিয়েছিলাম। তো সেখানে প্রথমে ভেবেছিলাম, একটা সময় পড়াশোনা করতে করতে ভাবছিলাম যে যদি থিয়েটার করতে হয় তাহলে আমাকে তো গ্রামে তো আমাকে থাকতে হবে না, থিয়েটার করতে গেলে আমাকে কলকাতায় থাকতে হবে, আদারওয়াইজ থিয়েটার ছেড়ে দিতে হবে। তো সেই সময় সুইডেনের দ্য অ্যাপোক্যালিপস ট্রায়াল দেখেছিলাম। তো দেখলাম তারা ওই জোড়াসাঁকোর ক্যাম্পাসের মধ্যে নিচে দোতলায় ছাদের ওপর টোটাল স্পেসটাতে তারা দৌড়ি করে, এবং ল্যাপেল অবশ্যই আধুনিক ইলেকট্রনিক্স গ্যাজেট যা আছে সব কিছু, মেকআপ, কাস্টিউমস, সব সেটস, এই সব কিছু নিয়ে ওইরকমভাবে ওপেন থিয়েটার করেছিল। তখন আমার মাথায় এলো যে তাহলে আমরা এইভাবে তো থিয়েটার করতে পারি, তাহলে আমরা পাশ করে গিয়ে আমাকে আর শহরেই থাকতে হবে না, আমরা গ্রামে। এটা 2000 তখন 2 এই সময়। তো ভাবলাম যে তাহলে তো থিয়েটার আমরা যেখানে সেখানে করতে পারি, যে কোনো একটা শান্ত শিষ্ট নিরিবিলি জায়গা হলেই হবে। গাছতলাতেও করতে পারি, গ্রামের বাড়ির তলাতেও করতে পারি, কোনো কারো বাড়ির কাছে করতে পারি, বড় একটু যদি তাদের জায়গা থাকে, উঠোন থাকে, উঠোনে করতে পারি। তো সেই মতো ভেবেই আমরা যখন পড়াশোনা করি, ঋতুপর্ণার সাথে আলাপ হয়, তো আমরা শুরু করি কাজ। প্রথম দিকে আমরা কোনো কিছুর বিরোধী নয় বা অল্টারনেটিভ। আসলে আর একটা জিনিসও বলা যায়, অল্টারনেটিভ বলে কোনো কথা আমি ঠিক করি না। অন্যভাবে কিছু একটা অন্য রকম চিন্তা ভাবনা বা অন্য একটা ফর্মে কিছু করা, সেইটাই যখন আবার বেশি মানুষ যখন সেটাকে বই নিয়ে যাবে বা সেইটা চর্চা করবে, তখন সেইটাই মেন হয়ে যাবে, অল্টারনেটিভ কিছু হবে না। তো আমরা অন্যভাবে কিভাবে থিয়েটারটা করতে পারি। আমার এখানে হল নেই, তখন সেই সময়ের কথা বলছি, যে হল নেই, থিয়েটার করতে গেলে যে একটা অডিটোরিয়াম লাগবে, মানে অনেক লাইট লাগবে, সেটিং, এত কিছু লাগবে, তাহলে এইগুলো করতে গেলে তো এবং খুবই এক্সপেন্সিভ। আমি এর বিরোধীর কথা বলছি না, ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের সামর্থ্য মতো তো থিয়েটারটা করতে হবে, থিয়েটারটা নিয়ে থাকতে চাই, বাঁচতে চাই। তো আমাদের সামর্থ্য অনুযায়ী থিয়েটারটাকে তাহলে করা যেতে পারে, অথচ তার এস্থেটিক ভ্যালু বা থিয়েটারের যে গুণাগুণ সব থাকার দরকার, সেইগুলো রেখেই করা যদি যায়, তাহলে তো যে কোনোভাবেই করা যাবে। তো সেই জায়গা থেকে আমাদের এটা চিন্তা ভাবনা। হ্যাঁ, এখন এই বিশেষত করোনার পরিস্থিতিতে এবং তার পরবর্তীতে এখন এই ছোট ছোট স্পেস তৈরি হওয়া বা অল্টারনেটিভ যে ভাবনা চিন্তা এবং অল্টারনেটিভ থিয়েটার বলে যে, বা ইন্টিমেট থিয়েটার বলে যে এখন খুব বেশি প্রচলন হচ্ছে। আমরা আসলে প্রথম থেকে আমাদের দলের জন্মলগ্ন থেকেই এইভাবে আমরা কাজ করে আসছি। যে আমাদের একটা ছোট একটা স্কুল ছিল, এবং সেটা একটা স্কুল মানে করা হয়েছে যেটা, সেটা বাড়ি একজনের, এবং সেই পুরনো ফর্মে চারিদিকে বাড়ির বারান্দা আছে, মাঝখানটা একটু ফাঁকা জায়গা। তো আমরা সেখানে কি করতাম, আমাদের যে কোনো একটা প্রোডাকশন নতুন তৈরি করলে আমরা নিজেরা সব গ্রামের ছেলেরা মিলে সেই একটা প্রোডাকশন তৈরি করে রিহার্সাল করে আমরা সেখানে ওই একটা ডাবলি সেটাকে ঢেঁড়া পিটিয়ে পাড়াতে বলতাম, ও মা কাকিমা, আজকে আমরা একটা নতুন নাটক তৈরি করেছি, তোমরা সবাই দেখতে আসো।
বলে সব পাড়ায় পাড়ায় ওই ঢেঁড়া পেটানোর মতো করে আমরা গ্রামের দিকে বলে ঢেঁড়া পেটানো আর কি, ওই প্রচার, ওইটাই প্রচার আর কি, বলে সবাইকে একটা সময় দিয়ে আমরা সবাই স্কুল ঘরের মধ্যে সবাইকে নিয়ে আসতাম, নিয়ে এসে এবার নাটকটা আমরা করতাম, করে এবার তাদের সাথে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে আমরা যেটা এখন এরকম ফর্মে বলি যে রিভিউ বা তাদেরকে বলতাম যে কোন জায়গাটা ভালো লেগেছে, কেন লেগেছে, আর যদি খারাপ লাগে কোথায় খারাপ লেগেছে তোমরা একদম পরিষ্কারভাবে বলবে, তাহলে আমরা এইটা তোমাদের আমরা ছেলে মেয়ে তো আমরা বাইরে বাইরে শো করতে যাব, তো তোমরা যদি সেইটাকে বলো যে এই রকম জায়গাতে খারাপ লেগেছে, এইরকম জায়গাতে ভালো লেগেছে, এই কারণে ভালো লেগেছে, তাহলে আমাদের যদি কিছু কারেকশন করতে হয় তারপর আমরা আবার আরেকবার রিহার্সাল করব, করে আমরা বাইরে শো করতে দিতাম। এইটা প্রথম থেকেই আমাদের জন্মলগ্ন থেকে করে আসছি, সেটা অল্টারনেটিভ ভাবনা বা অন্যরকম কিছু না, আমাদের ক্রাইসিস আমাদের এইরকম ভাবে তৈরি করছে। এবার ঋতুপর্ণা একটু বলুক। হ্যাঁ না আসলে যেটা এই চিন্তা ভাবনার সঙ্গে মানে বলতে গেলে দুজনেরই আমাদের গুরুদের কথাটা বলতে হয়। সেটা হচ্ছে সুবোধ পটনায়ক স্যার, আমরা গুরু মানি। তো স্যারেরও কথায় অল্টারনেটিভ মানে তো এইটা যে মানে আমি একটা তার মানে তাকে আমি প্রাধান্য দিচ্ছি, মানে সে প্রধান, সেইটা না পেলে যেমন অল্টারনেটিভ মেডিসিন, আমরা তো অল্টারনেটিভ মেডিসিন ওখান থেকে যে ওইটা না পেলে আর কি দিয়ে বাঁচাতে পারবো বাকি ব্যাপারটা তো সেইটা নয়, মানে তাহলে আমি প্রসেনিয়ামকেই প্রধান দিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তো হিসেব মানে এই যে যেটা তোমরা বা সবাই অল্টারনেটিভ বলছে, এটা তো আমাদের নিজস্ব ফর্মেই রয়েছে, আমাদের নিজস্ব রক্তের মধ্যেই রয়েছে, কেননা পালা গান এখনো বেঁচে আছে, কীর্তন বেঁচে আছে, যে কোনো ফোক ফর্ম সেইগুলো কিন্তু দিব্যি বেঁচে আছে, তো সেইটা তো আমরা তাদের বেলা অল্টারনেটিভ বলি না। হ্যাঁ, সেইটা কিন্তু সেগুলোই মানুষের কাছে এবং দীর্ঘ কয়েক হাজার কয়েকশো বছর ধরে বেঁচে আছে। তো সেই কারণে আমাদেরকে যদি বাঁচতে হয়, আমাদেরকে নিজেদের যদি বাঁচাতে হয়, আমাদেরকে মানুষের মধ্যেই বাঁচাতে হবে। আমি 2-3 জনের কথা একটু কোট করছি তার সঙ্গে, সেটা তার আগে বলি আমারও যেহেতু মানে এই আমতাতে এখানে এটা তো একটা শুনলেন যে স্কুল এখানে মানে হল নেই, করব কোথায়, তো ওইটা একটা, তখনও এটাকে যে ইন্টিমেট স্পেস বলে আমরা জানতাম না, কিন্তু অলরেডি ইন্টিমেট শব্দটা তো অনেকদিন আগে থাকতেই তৈরি হয়েছে। স্যারও আমাদের সুবোধ স্যারও বলেন যে উনি তো বাড়ির ছাদে বা যে কোনো জায়গায় কাছে মানে মানুষদের সঙ্গে একাত্ম হওয়া, তো সেই আমাদের তো মানে কীর্তন বা এগুলো তো আমরা তাহলে সেগুলো বলতেই পারি, তো সেই ইন্টিমেট হওয়া বা ইন্টিমেট স্পেসে যেখানে দূরত্ব থাকছে না, তো সেই রকম জায়গাটা থেকে যদিও আমিও মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাই এখন যখন ইন্টিমেট স্পেস বা মানে ছোট প্রসেনিয়ামেরই যখন ধরন দেখি আমিও একটু আমি মানে হ্যাঁ ছোট আমি তখন একটু কনফিউজ হয়ে যাই যে কি ব্যাপারটা, তাহলে কি যাই হোক ওই দিকে যাচ্ছি না। তো ইন্টিমেটের আমরা বা অল্টারনেটিভ যেটা ওই যে বললাম সেটাতে আমরা ওইভাবে কখনো ভেবে কিছু করিনি, আমরা দেখেছিলাম বাঁচতে হবে, তো সেই বাঁচার জায়গাটা থেকে আমার যে শুরু কুন্তল কাকু আমার মানে আমার শিলিগুড়িতে কুন্তল ঘোষ শিলিগুড়ি থিয়েটার একাডেমি, আমাদের কি বলে কেন ওই জঙ্গলটা বৈকুণ্ঠপুর ফরেস্টে আমাদের ওয়ার্কশপ হচ্ছে, ওখানে দর্শকদের জড়ো করে নেওয়া হলো, ওখানে আমরা পারফর্ম করছি। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে তো আমরা ওখানে মানে আমি ওখানে খুব প্রসেনিয়াম খুব কমই কাজ করেছি, সাধারণত তখন তো স্ট্রিট থিয়েটার বা ওই এইগুলোই তো বেশি এতে ছিল, তো সেই জায়গাটা থেকে হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমরা তখন ওই কাজটাই মেনলি তখন বেশি বেশি করে মানে আমরা করতাম। তো সেই জায়গাটা থেকে আমার প্রসেনিয়ামের বাইরেই এইভাবে বড় হওয়া, তো এইখানে যখন আসলাম তখন তো একেবারে মানে বিয়ের পর তো যখন আসলাম তখন তো একেবারে সে দেখছি এখানে তো কোনো রকম থিয়েটার চর্চার কিছু নেই, তো এখানে কাজ করতে গেলে এবার স্ট্রিট করতে গেলে সত্যি কথা বলতে কি স্ট্রিট থিয়েটারটা আমার কাছে একটু শক্ত লাগে, কেননা যে ক্ষমতাটা দরকার, কেননা তার আগে আমরা আমাদের অনুপম দা নাট্যপ্রীতনাতে আমরা কাজ করেছি এবং অনুপম দার কাজ মানে মানে আমাদের আমার শিলিগুড়ি থেকে আসার পরে অনুপম দা শুভ্রা দিয়ে মানে গুরু, এবং তাদের কাছে আমার থিয়েটার দর্শনটাও অন্যরকম ভাবে দেখতে পেলাম, থিয়েটারটাকে
অন্যরকম ভাবে দেখতে পেলাম। তো সেই ক্ষমতাটা স্ট্রিট করার মতো শুভেন্দু বলল না আমাদের ক্ষমতা নেই, কিন্তু তাহলে কিভাবে করা যায়? তখনই ওই যে ও বললো যে তাহলে আমরা স্কুলের মধ্যে যে কথাটা বললো, এটা আমাদের রামচন্দ্রপুরে সুরেন্দ্রনাথ শিশু তীর্থর মধ্যে ওইখানে চারপাশে, এবং স্পেসটা অদ্ভুত, মানে ওই হয় ওই মাঝখানে ছোট্ট উঠোন, চারপাশে ওরকম ওই যে মানে ঘেরা মানে এরকম ভাবে আর কি বসে আছে, বসার জায়গা আছে ওই বারান্দা টাইপের, তো ওখানেই বসে থাকতো। ওখানেই আমাদের সমস্ত নাটক এরকম ভাবে হতো। তো এইটার সঙ্গে যখন আরো দুজনের কথা, একটা হচ্ছে তো আমি বললাম শুভ স্যারের কথা, আর একটা হচ্ছে তখন ওই যে বললাম না তখন খেতে বসে গল্প করছিলাম লাকির কথা, লাকির কথাটা বারবার করে উঠে আসেই আমাদের কথা, কেন যে আমাদের জন্য মানে আমার মানে অবশ্যই করে আমার এলা দিদি স্টার্টিংটা তো মানে তার হাত ধরে, তো সেই জায়গাটা থেকে আমাকে বলতেই হয়। তো লাকি বলতো যে ওই যে দেখছো যে মানুষটা চা খাচ্ছে দোকানে বসে, চায়ের দোকানে বসে চা বানাচ্ছে, আর ওই যে চা খাচ্ছে সে হয়তো থিয়েটারটা দেখছে, কিন্তু যে চা বানাচ্ছে সে তো কখনো থিয়েটার, বা ওই যে রিক্সাওয়ালাটা বসে আছে ও তো থিয়েটার দেখেনি, ওদেরকে কিভাবে থিয়েটার দেখানো হবে, ওদেরকে কিভাবে নাটক দেখানো যায়? যদিও এর আগে থাকতেই আমরা এখানে গ্রামে গ্রামে করছি, কিন্তু তখন মাথার মধ্যে এই কথাগুলো তখন থেকে আমি বলছি না, কিন্তু এই কথাগুলো আমি বলছি এই কারণে যে এইটা তো অল্টারনেটিভ নয়, আমাকে ওই লোকগুলোকে দেখাতে হবে। তো তার জন্য আমাকে, আমি যে ফর্মে হোক, যে শেপে হোক, যেভাবে হোক, আমাকে থিয়েটারটা দেখাতে হবে, তাদের কাছে থিয়েটারটা নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের, বিশেষ করে এটার মানে টোটালটা শুভেন্দু সবসময় আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। তো ওই জন্য শুভেন্দু যেভাবে বলে এইভাবে কাজ করো, কাজ করছি। তার মধ্যে শুভেন্দু একটা কথা বলে যে এই দুটো ভাবে আমাদেরকে বাঁচতে হবে, একটা হচ্ছে একটা স্পেস আর করি বা আমাদের নিজের সেটা, আমরা এখন এটা গুরুকুল নিজেদের বাঁচার তাগিদে গুরুকুলটা করে ফেলেছি। এখানে আসবে সবাই মানুষ দেখতে, কেন কিছু লোককে আসতে হবে কাছে, কিন্তু সব যারা আসতে পারবে না তাদের কাছে আমাদের পৌঁছতেই হবে। সুতরাং এই দুটো রকম ভাবে আমাদের থিয়েটারটাকে বাঁচাতে হবে। থিয়েটার বাঁচানো মানে আমরা বাঁচবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুরুকুলের গ্রিন রুমে। যেহেতু অল্টারনেটিভ থিয়েটারের খোঁজে বেরিয়েছি আমরা, তাই অল্টারনেটিভ থিয়েটারের গ্রিন রুমটাও কিভাবে অল্টারনেটিভ ওয়েতে থাকে সেটাও একটু আমাদের সঙ্গে আপনারা দেখুন। তুমি এখন যে টেবিলের সামনে বসে রয়েছো, এটা হচ্ছে তোমার মেকআপ টেবিল আপাতত। বেশ, এবার তুমি একটু গল্প শোনাও। হ্যাঁ, যখন গেস্ট আসে, মানে যখন পারফর্মাররা আসে, আমাদের তো যেহেতু প্রত্যেক মাসে এখানে ইয়ে হয় হট্ট মেলা, বাইরে বাইরে থেকে নাটকের দলগুলো এসে পারফরমেন্স করে, তো তখন এইটা হচ্ছে ট্রাঙ্ক, এটা আমাদের দরকারি জিনিসপত্র থাকে, ব্যাগ ট্যাগ যা কিছু, এবং এটাই মেকআপ টেবিল হয়ে যায় তাদের জন্য। যেমন এখন আমি করছি, এটা আমার কাছে, মানে আমরা যখন পারফর্ম করি তখন এইভাবেই মেকআপ করি, এটা মেকআপ টেবিল হয়ে যায়। আর এই যে এটা খাট বা এইখানে এটা এটা আমাদের কাজের, মানে ওই মেশিনটা আমরা আমাদের সেটের কস্টিউমের সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করি। মানে সবই নিজেরাই করো? হ্যাঁ, আমরা নিজেরাই সব করি। বাহ, কেন এত মানে খরচা নেওয়াটা খুব, মানে বাইরে থেকে করাটা অনেকটা বেশি আমাদের জন্য খুব চাপ হয়ে যায়, আর নিজেদের মানে প্রয়োজন অনুযায়ীও সেটা মনে হয় তৈরিটাও হয়ে যায়, সেই জন্য হয়ে যায়। তো আপাতত এখন আমাদের এই মেশিন এবং এই মেশিন এখন আপাতত টেবিল যেরকম ঘরে থাকে আমাদের নিজস্ব, এই যে এখানে একটু দেখাই, এই যে মনিটর, এই যে মানে প্রেসার মাপার মেশিন বা এই যে যাবতীয় কিছু রয়েছে, এটা শুধু আমাদের দলের নিজস্ব দলের জন্য নয়। আমরা এখানে একটা ওই মানে আমাদের 10-10 গা যখন করি তখন আমরা নিজেরা যেটা করি, ওই একটা হেলথ ক্যাম্প মতো ছোট্ট করি, একটা ওজন মাপাই এবং ওই রকম আমরা প্রেসার মাপাই আর কি। তো এটা আমরা ওটা করি, ওটা আমাদের সকাল 10-10 গার একটা পার্ট। আর এই যে খাটটা রয়েছে, এই খাটটাতে অ্যাকচুয়ালি আমরা পাহারাদার, এটা আমাদেরও খাট, এবং যখন গেস্ট আসে তখন আমরা ছেড়ে দিই, তখন এই খাটটা মানে এই টোটালটা একটা গেস্ট রুমও হয়ে যায়। অপূর্ব আয়োজন তোমার। যখন ওয়ার্কশপ হয়, যখন মেন্টররা এসে থাকে তখন এটা থাকে, ওইটা তো ওয়াশরুম। আচ্ছা, একদম এটা অ্যাটাচ ওয়াশরুম, মানে টালির চালে একদম অ্যাটাচ, এবং যে ওয়াশরুমে যা যা থাকা দরকার সেইগুলোই রয়েছে। মানে অপূর্ব আয়োজন করে রেখেছো তুমি। আমার মনে হয় না যারা আসেন তাদের এতটুকু অসুবিধা এখানে হয় বলে। একটা ছোট্ট হয়, সেটা হচ্ছে কমিউনিকেশনের সমস্যাটা। কমিউনিকেশন,
মানে এই আসা যাওয়াটা খুব বড় কষ্টকর। কিন্তু আমাদের আজকে একটুও কষ্ট হয়নি। আমাদের এখন- এই সংলাপ খুব সুন্দরভাবে আজকে জার্নি করছে কিন্তু। না তোমরা করতে পারছো, কিন্তু মানে তোমরা আজকে করতে পেরেছো, কিন্তু তোমরা তো ট্রেনে আসতে পারোনি। ট্রেনে কেন ট্রেন এখানে প্রত্যেকদিন লেট মানে সে ধারণার বাইরে লেট। একদিন 1 ঘন্টা লেট, একদিন আধ ঘন্টা লেট, কখনো কখনো হুট করে জানতে পারছি এটা আজকে ক্যান্সেল হয়ে গেছে। তো এমনিতেই তো হাতে গোনা কয়েকটা ট্রেন, তার মধ্যে বাসে অসুবিধা হয়নি কি বলছো? তোমরা আগে এখান থেকে এই রুটে E45 বলে একটা বাস চলতো টানা, আচ্ছা তোমার হাওড়া থেকে এখানে ডিরেক্ট আসা যেত। এখন সেটা কি হলো, তোমাদের রানীহাটি থেকে আমতা থেকে এখানে। আচ্ছা। এই জার্নিটা বলো, সবসময় তো একজন অসুস্থ মানুষ বা কারোর শরীরটা খারাপ লাগছে বা কিছু ডাক্তারের কাছে যাবে, মানে রোজকার দিন যাপনে মনে হয় একটু অসুবিধাকর বটেই। ইভেন যারা বাইরে থেকে কলকাতা থেকে ধরো গেস্ট আসলো 7টা, 4:30, 7টার মধ্যে যদি বেরিয়ে না যায় তো যেতেই পারবে না, কলকাতায় ফিরতেই পারবে না। বা কলকাতা থেকে আমরা সন্ধ্যেবেলা শো মানে যদি আমরা দেখতে যাই আমাদেরকে কলকাতায় থাকতে হয়। সবাই বলে অনেকে এটা একটা আছে বড় এখানে আমতা সমস্যা। থেকে আমতায় যাতায়াত করে, কিন্তু আমতা থেকে তারপর এখানে আসে আমাদের স্কুটি আছে এখন, তাই ঠিক। কিন্তু আমরা আসবোটা কি করে? তুমি বিশ্বাস করতে পারবে না, 7:30টার পর আমি রবীন্দ্র সদন থেকে যদি বাসে উঠতে যাই না, এত ভিড় ওঠা মানে খুবই কষ্টকর আমাদের পক্ষে। হাতে মানে যারা নাটকের জন্য হাতে এত লাগেজ নিয়ে ঠিক ঠিক। এবার সম্ভব হয় না তো যে বাসে করে যাতায়াত করা। নাটক দেখতে যাব, নাটক শেষ হবে তোমার কটা, ধরো 9টা, 8:30, 9টা বেরোতে একদম, বেরোতে একদম। আলটিমেট 9টা বাজে মিনিমাম। তখন দৌড়তে তো কারোর সঙ্গে কথা হয় না, যোগাযোগ হয় না। নাটক যখন ওই জন্য আমি যখন নাটক দেখতে যাই আমাকে আর শুভেন্দুকে কেউ দেখতে পাই না যে আমরা যে মানে গেছি, সবার সঙ্গে তো কথা বলতে পারি না, আমরা যাই নাটক দেখে বেরিয়ে চলে আসি, কারণ তখন আমাদের ফিরে আসতে হবে। এবার আমরা যখন বাসে উঠতে যাবো হাঁ করে দাঁড়িয়ে আছি চাতক পাখির মতো, বাস নেই। তারপরে উবের মানে 1000 টাকা 1500 টাকা। ঠিক। ঠিক ঠিক আছে। আমরা এখন ঋতুপর্ণার মেকআপ দেখছি, চলছে। দাদাও ড্রেসটা পরে রেডি। এরপর আমরা যাবো আর একটা জায়গায়, সাথে থাকুন, দেখবেন সেখানে আর এক কাণ্ড ঘটছে। ই সংলাপের জন্য এমন আয়োজন করায় আমাদের অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য। আমাদের সঙ্গে সঙ্গে তোমাদের চলার পথেও আনন্দ ঘিরে থাকুক, ভরে থাকুক। তোমাকে চাই রাস্তা পেরিয়ে রাস্তা, হোক না কঠিন রাস্তা, এগিয়ে যাই বন্ধু। ভালো লাগছে। নাটক দেখেছিস আগে? হ্যাঁ, নাটক দেখেছিস? কোথায় দেখেছিস? এই স্কুলে, তোদের স্কুলে নাটক হয়? কেমন লাগে নাটক দেখতে? নাটক করতে ভালো ইচ্ছা হয় না? নাটক করতে ইচ্ছা হয়? তোদের সামনেই তো এই দল আছে, এই দিদির দল আছে, এই সামনেই, এখানে যোগাযোগ করতে পারি, নাটক শিখতে পারিস, দেখবি কেমন লাগে। ঠিক আছে, চল আমরাও নাটক দেখতে এসেছি তোদের সঙ্গে। দুজনে খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা প্রকৃতি, প্লিজ কি তোর কোনো ক্ষতি করতে পারে? আচ্ছা প্লিজ, তুই কি প্রকৃতির কোনো ক্ষতি করতে পারিস? পারিস না তো? আসলে তোরা দুজনে তো খুব ভালো বন্ধু, একসাথে কত হুড়োহুড়ি, খুনসুটি, মারামারি, কত কি করতিস। প্রকৃতির জন্য গাজরের হালুয়া বানিয়েছি, খেয়ে দেখ। আমার জন্য বানাওনি? না হলে তোকে দিলাম কেন, তাড়াতাড়ি খেয়ে ফেল, না হলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নে। প্রকৃতি দেখতে পেলে কিন্তু আর আসতে লাগবে না বাবা। কাকিমা গাজর দিয়েছো? গাজর ছাড়া গাজরের হালুয়া হয়? এই কেমন হয়েছে রে? এইটুকু খেয়ে তুই বোঝা গেল। যাক, তুমি কি চাও? কি চাই? মা বাবারা সন্তানদের কাছে কি চাইতে পারে বাবা?
ভালো থাক, প্রত্যেক বছর এইভাবে ফার্স্ট হ, আর মানুষের মতো মানুষ হ, আর প্রকৃতিটাকে একটু লেখাপড়া করতে বল। সারাক্ষণ কি যে করে, একটু তো বই নিয়ে পড়তে বসতে দেখি না। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়েই করে। এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া যায়? তুই এত সূর্য স্যার সবসময় ওকে মাথায় তুলেছিস। আচ্ছা বলতো, ওকে তো একটু নিজের পায়ে দাঁড়াতে হবে নাকি? বাপ মরা মেয়েটাকে। এই বাপকে বলছিলে না? না না, কিছু বলেনি। হ্যাঁ বলছিল, তুই না দিনকে দিন বাঁদর হয়ে যাচ্ছিস। হ্যাঁ, বাদর জানে না যে বাদরটা আমি না, তুই হচ্ছিস। কি কিছু না, না কিছু না। গাজরের হালুয়া? এই যে তো কাকিমা আমাকে দিয়েছে। আমাকে লাগে বাদরটাকে দিস না। আমি সূর্য স্যারকে ঠিক বলে দেবো। আমি সূর্য স্যারকে দেখবি, ঠিক বলে দেবো। আমি সূর্য স্যারকে বলে দেবো। হ্যাঁ বলো। প্রিন্স আর প্রকৃতির মধ্যে এতটাই ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু দুজনের মধ্যে খুনসুটি লড়াই লেগেই থাকতো। আসলে প্রকৃতির অনেক বন্ধু থাকলেও প্রিন্সের বন্ধু বেশি ছিল না। কেন বলতো? এই প্রকৃতির বন্ধু ছিল, এই প্রিন্সের বন্ধু ছিল না। ঠিকই তো বললাম। কেন? ওরকম কালো ডোকা হুমদো ছেলের সঙ্গে কেউ বন্ধুত্ব করবে? এই না না, এটা কেন কেন কেন? আমি সবাইকে বলবো, এটা কি আমার কথা নাকি? ইস, বাড়ি হচ্ছে দেখো। আরে প্রিন্সের বন্ধু মানে প্রিন্সের বাবার কলিগের মেয়ে ডিমি। হ্যাঁ গো, আমি কি এমনি এমনি বলেছি নাকি? ও খুব খারাপ, ওর সঙ্গে বন্ধুত্ব করাই উচিত নয়। খুব স্বার্থপর। জানো কে করে? নিজের নোটস কাউকে দিতে চায় না, এমনকি নিজের মার্কস পর্যন্ত ছাড়তে চায় না। একদিন কি হয়েছিল জানো? একদিন আমাদের বেঙ্গলি ক্লাসের ম্যাম, শোনো, ম্যাম ম্যাম ম্যাম, এইটুকুর জন্য হাফ নাম্বার কেটে নিয়েছেন। এইটুকুর জন্য এইটুকু মার্কস কেটেছে। প্লিজ ম্যাম, হাফ নাম্বার দিয়ে দিন না। প্লিজ ম্যাম, হাফ নাম্বার। আর যদি বেশি ধ্যান ধ্যান করেছিল তাহলে কিন্তু আবার এক নম্বর কেটে নেবো। ক্লিয়ার? যাও ক্লাসে যাও। ডিসকাস্টিং। প্রিন্স এইরকম বলে কি সবাই ওকে মুখো মুখো নিম পাতা বলে খেপাতো? অবশ্য সূর্য স্যার প্রিন্সকে সবসময় বলতো, তুই এরকম সবসময় গোমরা মুখে থাকিস কেন? একটু হাসি মুখে কথা বলতে পারিস না? আরে হাসি মুখে বিশ্ব জয় করা যায় রে বোকা। সূর্য স্যার। কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে নাটকটির শুরুতেই বা কী ছিল আর শেষেই বা কী হলো। নাটকটির নাম হ্যাপি প্রিন্স। যদি পুরো নাটকটি দেখতে ইচ্ছে হয় তবে ওদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তবে দেখলেন তো, মঞ্চ, আলো এসব ছাড়াও থিয়েটার চর্চা করা যায়, আর সংলাপ তার খোঁজ করে চলেছে। চলুন, বেশি কথা নয়, বরং বাকি গল্পটুকু শুনে নিই। আচ্ছা, আমরা কথা যেমন শুনবো, সাথে সাথে গান শুনবো। মানে কথার মাঝে মাঝে গান কিন্তু আমাদের শোনাতে হবে, ঠিক আছে? এটুকু দায়িত্ব কিন্তু নিতে হবে। তা হচ্ছে এই যে আমাকে বিপদে ফেলে দেওয়া, যখন মঞ্চে থাকে, যখন আমি অভিনেতা, তখন কিন্তু কোনো অসুবিধা থাকে না গান গাইতে। নাটকের মধ্যে তো তখন গান মিশে থাকে, ওটাতে অসুবিধা হয় না। কিন্তু এই আলাদা করে এই যে শুভেন্দু আমাকে বিপদে ফেলে দেয়, আর হ্যাঁ, তো যাই হোক, সুর ভুল হয়, তখন স্কেল ভুল হয়, আর আমি তো মাস্টার সে সময় একেবারে, তো মানে ভুল করার মাস্টার। তো যাই হোক, এখানে এখন যেটা শোনাবো সেই গানটা হচ্ছে আমাদের সাবিত্রীবাই ফুলের এই নাটকের গান। আর এইখানে যে একটি গান ব্যবহার হয়েছে, যখন জ্যোতিরাও ফুলে সিদ্ধান্ত নেয় যে বাড়ি ছেড়ে ওদেরকে যেতেই হবে, জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তো এইখানে গানটা করেছি। এই গানটার কথা আর সুর বলবো না, গানটা শুধু করছি। সৈয়া সৈয়া
তোরে साथ ये घर छोड़ा, ये अंगना ये छोला, ये अंगना ये झूला, ना पीछे मोर सैया सैया, तोरे साथ ये घर छोड़ा। बीते बचपन जो था, बीते बचपन जो था, छोड़े चला सैया सैया, तोरे साथ ये घर छोड़ा। আমতা গুরুকুল পরিচয়ের সকল সদস্য বা সদস্যা এই দিন উপস্থিত থাকতে না পারলেও লিলিদি, নবদা, সৌরিশ এবং কৌস্তব ও তার গানকে নিয়ে আমাদের দীর্ঘ সময়ে একটা আড্ডা চলেছিল। তো এই স্বল্প সময়ের যে আমাদের আমতা গুরুকুল পরিচয়কে তুলে ধরা, সেখানে এই দীর্ঘকালীন আড্ডাটা আর সেইভাবে রাখতে পারলাম না। পরে অন্য কোনো সময় দেখা যাবে। তো এরপর যেটুকু অংশ বাকি আছে, দেরি নয়, চলুন সেটুকুকে শুনে নিই আমরা। কৌস্তবের গানের কথা শুনেছি আমরা, আজকে শেষ করব সেই গান দিয়ে। কৌস্তব আর ঋতুপর্ণা মেন থাকছে, সাথে যারা রয়েছে তাদের গলাও আমরা শুনবো। তো যদি ভালো লাগে এই ধরনের কাজ দেখতে, তাহলে দেখতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার এসবের কথা আর বলছি না। যদি মনে করেন সবটুকু আপনাদের দায়িত্বে থাকলো, চলুন আজ আমরা সবটাই গানের মধ্য দিয়ে শেষ করব। চলো শুরু করি। যে গানটা গাইবো এখন, আমাদের একটা প্রযোজনা চলছে দেবযানী, ডক্টর মেহফুজা হিলালি, উনি নাটকটাও লিখেছেন, গানটাও লিখেছেন, আর চেষ্টা করেছি আমি দিদি। না, সুরটা কৌস্তুভের দেওয়া, আমি তো শুধু পাশে দেখেছি। মন নাচে রে, মন আমার নাচে রে, মন নাচে রে, মন আমার নাচে রে, এতদিনে সখা এলো আমার ঘরে রে, এতদিনে সখা এলো আমার ঘরে রে। মন নাচে রে, মন আমার নাচে রে, মন নাচে রে, মন আমার নাচে রে, মন নাচে রে, মন আমার নাচে রে। পরাণ আমার সুরের কালা, সুর তো পাওয়া যায় না, পরাণ আমার ছন্দ খুঁজে পায় না। প্রেম প্রীতি ছন্দ রীতি, প্রেম প্রীতি ছন্দ রীতি, বাউল মনের বাজনা রে। মন নাচে রে, মন আমার নাচে রে, মন নাচে রে, মন আমার নাচে রে, মন নাচে রে, মন আমার নাচে রে, মন নাচে রে, মন আমার নাচে রে।